কেন্দ্রীয় সরকার দেশের কোটি কোটি চাকরিজীবীর জন্য কর্মচারী ভবিষ্যনিধি বা এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের নিয়মে বড় পরিবর্তন এসেছে। তবে এই পরিবর্তন শুনে আতঙ্কিত হবার কোনো কারণ নেই, কারণ অনেকেই মনে করছেন সরকার হয়তো প্রভিডেন্ট ফান্ডে টাকা জমার হার কমিয়ে দিয়েছে বা অবসরকালীন সঞ্চয়ে বড় ধাক্কা আসতে চলেছে। বাস্তবে বিষয়টা সেরকম নয়, বরং নতুন ইপিএফ স্কিম 2026-এর মূল লক্ষ্য হল দীর্ঘদিনের পুরনো নিয়মকে আরও স্পষ্ট, ডিজিটাল এবং সহজ করে তোলা। 1952 সালের পুরনো ইপিএফ স্কিমের পরিবর্তে নতুন এই নিয়ম 29শে জুন থেকে কার্যকর হয়েছে। এই পরিবর্তনের মধ্যে সবথেকে বেশি আলোচনা হচ্ছে একটা বিষয় নিয়ে। এখন থেকে মাসে 1800 টাকার বেশি পিএফে কর্মীর অবদান সম্পূর্ণ স্বেচ্ছাসেবী বা ভলেন্টারি হিসেবে ধরা হবে। প্রথম দর্শনে বিষয়টা অনেকের কাছে বিভ্রান্তিকর মনে হলেও এর প্রকৃত অর্থ বোঝা অত্যন্ত জরুরি। বর্তমানে ইপিএফ আইনের আওতায় যে বেতন সীমা নির্ধারিত হয়েছে তা মাসিক 15,000 টাকা। সেই হিসেবে কর্মী বাধ্যতামূলক পিএফ অবদান হবে ওই 15,000 টাকার 12%, অর্থাৎ 1,800 টাকা। এই অঙ্ক নিয়োগকর্তাকেও কর্মীর নামে জমা করতে হবে। এই নিয়মে কোনো পরিবর্তন হয়নি, অর্থাৎ কর্মী এবং সংস্থার বাধ্যতামূলক অবদানের হার আগের মতোই 12% রয়েছে। তাহলে পরিবর্তনটা কোথায়? এতদিন বহু সংস্থা তাদের নিজস্ব নীতি বা কর্মী ও নিয়োগকর্তার পারস্পরিক সমঝোতার ভিত্তিতে 15,000 টাকার বেশি বেতনের ওপর পিএফ কেটে জমা করত। ধরুন কারো মাসিক বেতন 50,000 টাকা বা 1 লক্ষ টাকা। অনেক সংস্থা পুরো বেতনের 12% হিসেবেই পিএফ কেটে জমা করত। ফলে কর্মীর অবসরকালীন সঞ্চয় দ্রুত বাড়ত এবং নিয়োগকর্তাকেও একই হারে বেশি টাকা জমা করতে হতো। নতুন নিয়মে সরকার স্পষ্ট করে দিয়েছে, প্রথমবার তারা জানিয়েছে আইন অনুযায়ী বাধ্যতামূলক অবদান শুধুমাত্র 1,800 টাকা পর্যন্ত। এর বেশি কর্মী যদি নিজের ইচ্ছায় পিএফে টাকা জমা করতে চান তাহলে সেই অতিরিক্ত অর্থকে ভলেন্টারি কন্ট্রিবিউশন বা স্বেচ্ছাসেবী অবদান হিসেবে ধরা হবে। এখানেই রয়েছে সবথেকে গুরুত্বপূর্ণ পরিবর্তন। কর্মী যদি 1,800 টাকার বেশি পিএফে জমা করেন তাহলে সেই অতিরিক্ত টাকার সমপরিমাণ অর্থ নিয়োগকর্তা দেবেন কি দেবেন না তার আইনি বাধ্যবাধকতার মধ্যে পড়বে না। শুধুমাত্র কোম্পানির নীতি, চাকরির চুক্তি বা আলাদা সমঝোতা থাকলে নিয়োগকর্তা সেই অতিরিক্ত অংশে অবদান রাখতে পারেন। অর্থাৎ অতিরিক্ত পিএফ জমা দেবার সিদ্ধান্ত এখন অনেকটাই কর্মীর ব্যক্তিগত সঞ্চয় পরিকল্পনার উপর নির্ভর করবে। বিশেষজ্ঞদের মতে এই পরিবর্তনের ফলে চাকরিজীবীদের দুটো দিক ভালোভাবে বুঝতে হবে। প্রথমত, যারা এতদিন বেশি পিএফ কেটে অবসরকালীন তহবিল গড়ে তুলেছিলেন তাদের নিজেদের কোম্পানির এইচআর বা অ্যাকাউন্টস বিভাগের সঙ্গে কথা বলে জেনে নেওয়া উচিত নতুন ব্যবস্থায় সেই অতিরিক্ত অংশে নিয়োগকর্তা আগের মতো অবদান রাখবেন কিনা। দ্বিতীয়ত, ভবিষ্যতের অবসর পরিকল্পনা নতুন করে সাজানো দরকার হতে পারে। অবশ্য এর অর্থ এই নয় যে বেশি পিএফ জমা দেবার সুযোগ উঠে যাচ্ছে, বরং সরকার স্পষ্ট করে দিয়েছে যে কোনো কর্মী চাইলে আগের মতোই বেশি টাকা পিএফে রাখতে পারবেন। তবে সেই বাড়তি টাকার ক্ষেত্রে নিয়োগকর্তার সমপরিমাণ অবদান নিশ্চিত নয়। অর্থনীতিবিদদের একাংশের মতে এই পরিবর্তনের ফলে একটা বড় সুবিধে হচ্ছে পিএফ সংক্রান্ত বিভ্রান্তি কমবে। এতদিন অনেক ক্ষেত্রে বাধ্যতামূলক অবদান আর স্বেচ্ছাসেবী অবদানের মধ্যে স্পষ্ট পার্থক্য ছিল না। নতুন স্কিম সেই বিষয়টা পরিষ্কার করে দিয়েছে। তবে কিছু শ্রম বিশেষজ্ঞের মতে দীর্ঘমেয়াদে এর একটা পার্শ্ব প্রতিক্রিয়াও থাকতে পারে। যদি কোনো সংস্থা অতিরিক্ত পিএফে আর সমপরিমাণ অবদান না দেয় তাহলে কর্মীদের অবসরকালীন সঞ্চয় আগের তুলনায় কিছুটা কম গতিতে বাড়তে পারে। বিশেষ করে উচ্চ বেতনের কর্মীদের ক্ষেত্রে এই বিষয়টা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। অন্যদিকে সরকার বলছে এই পরিবর্তনের মূল উদ্দেশ্য হলো পিএফ ব্যবস্থাকে আরও আধুনিক এবং স্বচ্ছ করে তোলা। শুধু অবদানের নিয়ম নয়, টাকা তোলার নিয়মেও বড় পরিবর্তন আনা হয়েছে। আগে বিভিন্ন কারণে পিএফ থেকে আংশিক টাকা তোলার জন্য একাধিক আলাদা বিভাগ ছিল। নতুন স্কিমে সেই জটিলতা অনেকটাই কমানো হয়েছে। এখন মূলত 3টে বড় শ্রেণীতে আংশিক টাকা তোলার সুযোগ রাখা হয়েছে। চিকিৎসার প্রয়োজন, পড়াশোনা বা বিয়ের মতো জরুরি, ব্যক্তিগত প্রয়োজন, বাড়ি কেনা বা নির্মাণ সংক্রান্ত কাজে এবং কিছু বিশেষ পরিস্থিতিতে নির্দিষ্ট শর্ত পূরণ সাপেক্ষে পিএফ থেকে অর্থ তোলা যাবে। এর ফলে আবেদন প্রক্রিয়া আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে। নতুন স্কিমের আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো ডিজিটাল পরিষেবার ওপর জোর। গত কয়েক বছরে ইপিএফও ধীরে ধীরে অনলাইন ব্যবস্থার দিকে এগিয়েছে। এবার সেই প্রক্রিয়াকে আরও শক্তিশালী করা হয়েছে। ইলেকট্রনিক ফাইলিং, অনলাইনে ক্লেম জমা, ই পাসবুক, ইউনিভার্সাল অ্যাকাউন্ট নাম্বার বা ইউএএন এর মতো আরও কার্যকর ব্যবহার সবকিছুর ওপরই জোর দেওয়া হয়েছে।
সরকারের দাবি, এর ফলে কর্মীদের আর ছোটখাটো কাজের জন্য অফিসে বারবার যেতে হবে না। অধিকাংশ পরিষেবাই অনলাইনে পাওয়া যাবে। এতে যেমন সময় বাঁচবে, তেমনি কাগজপত্রের ঝামেলাও অনেক কমবে। একই সঙ্গে দাবি নিষ্পত্তির সময়ও কমে আসবে এবং পুরো প্রক্রিয়া আরও স্বচ্ছ হবে। বর্তমানে প্রায় 8 কোটি সক্রিয় ইপিএফও গ্রাহক এই নতুন ব্যবস্থার আওতায় আসবেন। এত বড় সংখ্যক কর্মীর জন্য একটা একীভূত এবং ডিজিটাল ব্যবস্থা তৈরি করাই সরকারের অন্যতম লক্ষ্য বলে মনে করা হচ্ছে। তবে সাধারণ চাকরিজীবীদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো বাধ্যতামূলক পিএফ এর হার একটুও কমেনি। কর্মী এবং নিয়োগকর্তা উভয়ের 12% আবেদনের নিয়ম আগের মতোই বহাল রয়েছে। যেসব প্রতিষ্ঠানে সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী 10% হারে পিএফ কাটা হয়, সেখানেও পুরনো নিয়মই চালু থাকবে। নতুন নিয়ম মূলত একটা বিষয় পরিষ্কার করেছে, কোন অংশ বাধ্যতামূলক এবং কোন অংশ সম্পূর্ণ স্বেচ্ছাসেবী। অর্থনীতির দৃষ্টিকোণ থেকে এই পরিবর্তন ভারতের প্রভিডেন্ট ফান্ড ব্যবস্থাকে আরও আধুনিক করার একটা পদক্ষেপ বলেই মনে করা হচ্ছে। 1952 সালের নিয়ম এমন এক সময় তৈরি হয়েছিল যখন দেশের চাকরির বাজার, বেতন কাঠামো, প্রযুক্তিগত পরিকাঠামো আজকের তুলনায় সম্পূর্ণ আলাদা ছিল। গত 7 দশকে কর্মসংস্থান, বেতন ব্যবস্থা, ডিজিটাল প্রযুক্তিতে ব্যাপক পরিবর্তন এসেছে। সেই বাস্তবতার সঙ্গে তাল মিলিয়েই সরকার ইপিএফ ব্যবস্থাকে নতুনভাবে সাজানোর চেষ্টা করছে। তবে এই পরিবর্তনের প্রকৃত প্রভাব অনেকটাই নির্ভর করবে বিভিন্ন সংস্থার নীতির ওপর। যদি কোনো সংস্থা আগের মতোই উচ্চ বেতনের ওপর পিএফ এর সমপরিমাণ অবদান চালিয়ে যায়, তাহলে কর্মীদের ক্ষেত্রে বাস্তবে কোনো পরিবর্তন হবে না। কিন্তু যদি কোনো সংস্থা শুধুমাত্র আইনি বাধ্যবাধকতা অনুযায়ী 1800 টাকা পর্যন্ত এই অবদান সীমাবদ্ধ রাখে, তাহলে উচ্চ আয়ের কর্মীদের অবসরকালীন সঞ্চয়ের হিসেব নতুন করে পরিকল্পনা করতে হতে পারে। সব মিলিয়ে বলা যায়, ইপিএফ স্কিম 2026 কর্মীদের প্রভিডেন্ট ফান্ডের মূল কাঠামো বদলে দেয়নি, বরং বাধ্যতামূলক ও স্বেচ্ছাসেবী অবদানের মধ্যে স্পষ্ট সীমারেখা টেনেছে, টাকা তোলার নিয়ম সহজ করেছে এবং পুরো ব্যবস্থাকে আরও ডিজিটাল ও স্বচ্ছ করার চেষ্টা করেছে। এখন চাকরিজীবীদের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হলো নিজের পিএফ অ্যাকাউন্ট, কোম্পানির অবদান এবং ভবিষ্যতের অবসর পরিকল্পনা সম্পর্কে স্পষ্ট ধারণা রাখা। কারণ অবসরকালীন আর্থিক নিরাপত্তা গড়ে তোলার ক্ষেত্রে সচেতন সিদ্ধান্তই শেষ পর্যন্ত সবথেকে বড় ভূমিকা পালন করবে। ডিজিটালাইজেশনের দিকে অনেকটাই জোর দেওয়া হয়েছে। এর ফলে বারে বারে অফিসে যাওয়া এবং তার পাশাপাশি সময়, এই সবটাই এখন অনেকটা সহজ হবে। আগে বিভিন্ন কারণে পিএফ থেকে আংশিক টাকা তোলার জন্য একাধিক আলাদা বিভাগ ছিল। নতুন স্কিমে সেই জটিলতা অনেকটা কমেছে। এখন মূলত 3টে বড় শ্রেণীতে আংশিক টাকা তোলার সুযোগ রয়েছে। চিকিৎসার প্রয়োজন, পড়াশোনা বা বিয়ের মতো জরুরি ব্যক্তিগত প্রয়োজন, বাড়ি কেনা বা নির্মাণ সংক্রান্ত কাজে এবং বিশেষ কিছু পরিস্থিতিতে শর্ত সাপেক্ষে টাকা তোলা যাবে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।